আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে উনার এত শত শত হাজার হাজার প্রতিষ্ঠান, সেগুলোর শাখা, এগুলো এত জনঘনিষ্ঠ ভাবে কাজ করে, সরকারের পক্ষে কি সত্যি সম্ভব হবে প্রহরা দিয়ে, পাহারা দিয়ে এই সবগুলো প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা? অন্যদিকে দেখেন যে এই প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডের প্রতি বিক্ষুব্ধ, ক্ষুব্ধ এবং দীর্ঘ সময় ধরে এই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করে দিতে চায়, এরকমও তো একটা রাজনৈতিক গোষ্ঠী আছে। ধর্মীয় গোষ্ঠীগুলোর একটি অংশ দীর্ঘ সময় ধরে এই এনজিও গুলোর কার্যক্রমের বিরোধিতা করে আসছে, কারণ এই এনজিও গুলো যেহেতু নারীর কর্মসংস্থান নিয়ে কাজ করে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সমানাধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার মধ্যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক আছে, কঠোর অবস্থানে আছে। বারবার সরকারের এমন আওয়াজ তোলা সত্ত্বেও যে সোমবার সকালে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের একজনের ব্যবসা প্রতিষ্ঠানে সামনে ককটেল হামলার ঘটনা ঘটে যেতে পারলো, তা থেকে বোঝা যাচ্ছে যে নিরাপত্তাহীনতার পরিস্থিতিটা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণে রাখা, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি পুলিশ বা সরকার যতটা কমপ্লেক্স বা জটিল বলে মনে করেছিল তার চেয়ে অনেক বেশি জটিল। 2024-এর আগস্টের পর থেকেই যখন সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, এমনকি দোসর পরিচয়ে পরিচিত ব্যক্তিবর্গের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া, হামলা হওয়া শুরু হলো, এমনকি আগুন থেকে বের হওয়ার সময় পরিবারের লোকজন হামলার শিকার হলেন, গণপিটুনিতে মারা যেতে থাকলেন আওয়ামী লীগের নেতা, তার পুত্র সহ, এমন সব ভয়াবহ ঘটনার মধ্যে বারবার বিশ্লেষকেরা নানা জায়গায় বলেছিলেন, এত বাধার মধ্যেও বারবার এই কথাটা বলেছিলেন যে এই প্রতিশোধমূলক হামলা বা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের নেতা কর্মী পরিচয়ে এই হামলাকে যে জায়েজ করে ফেলছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটার একটা সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশের সমাজের ওপরে পড়বে। কারণ এই প্রতিশোধ গ্রহণের স্পৃহা আসলে শেষ হবে না, এটার পাল্টা প্রতিশোধের বিষয়টিও আমাদেরকে দেখতে হবে। বারবার বলা হচ্ছিল, বিশেষ করে আগস্টে প্রথম দফার হামলার পর যখন এই হামলাটা চলতেই দেওয়া হলো, এই নিরাপত্তাহীনতাটা বজায় রাখা হলো, তখন বারবার বিশ্লেষকেরা সাবধান করেছিলেন, সমাজতাত্ত্বিকেরা, এই প্রতিশোধ যে শেষ হয় না, আইনের শাসনে যে মবের শাসন চলে না, এই কথাগুলো কিন্তু বারবার সাবধান করেছিলেন। মনে করে দেখেন, আওয়ামী লীগের এমপি গাজী গোলাম দস্তগীর বাংলাদেশের প্রায় সকল টায়ার আর পাইপের চাহিদা পূরণ হতো দেশীয়ভাবে এই গাজী টায়ার আর গাজী পাইপ কারখানা দিয়ে। 12,000-এর বেশি শ্রমিক সেখানে কাজ করতেন। আগস্টে গাজী গোলাম দস্তগীর আওয়ামী লীগের এমপি ছিলেন, হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হলো আওয়ামী লীগের আর সকল নেতা কর্মী সমর্থকদের মতোই। সেটা একরকম ভাবে বিবেচনা করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে, কিন্তু তার কারখানাটি 5ই আগস্ট একবার আগুন দেওয়া হলো, তারপর কারখানা বন্ধ থাকলো, আর এরপর 25শে আগস্ট তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সেখানে মুখোশধারীরা ঢুকে আগুন জ্বালিয়ে দিলেন এবং 17 ঘন্টা 18 ঘন্টা ধরে আগুন জ্বললো, এবং সেই আগুন দিতে যাওয়া বিপ্লবী জনতা তারা লুটপাট করতে গিয়ে 182 জন সেই কারখানার ভেতর নিখোঁজ হয়ে গেলেন। কিন্তু সরকার সেটাকেও অপরাধ হিসেবে চিহ্নিত করলো না। মানে আমাদের বিশেষভাবে মনে থাকবে যে বঙ্গবন্ধুর বাড়ি আগস্টে একবার ভাঙচুর হলো, লুটপাট হলো, অগ্নিসংযোগ হলো, কিন্তু তারপর আবার ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে বুলডোজার নিয়ে সেখানে যাওয়া হলো এবং
দফায় দফায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে, সাবেক মন্ত্রীদের বাড়িতে আগুন জ্বলল, লুটপাটের ঘটনা ঘটলো। মনে থাকবে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার বাড়িতেও ফেব্রুয়ারিতে আরেক দফা আগুন দিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা, এবং তারা এমন রেগে গেলেন যে সেখানে স্থানীয়রা তাদেরকে প্রতিরোধের সম্মুখীন করলেন, যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বসলেন এবং এই হাসনাত সার্জিসেরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করে ফেললেন। মানে এমন সব বিচিত্র ঘটনা এই সরকারের আমলে ঘটতে থাকলো, আর উপদেষ্টারা একে ব্যাখ্যা করলেন সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে। গণপিটুনিতে মৃত্যু রেকর্ড পরিমাণে পৌঁছলো, অগ্নিকাণ্ড, লুটপাট, এগুলো সমাজের এক রকমের প্রথায় পরিণত হলো, আর সরকার বলছে এগুলো নাকি ক্ষোভের বহিঃপ্রকাশ। কাজেই যারা এ ধরনের হামলার শিকার হতে থাকলেন তাদেরকে হত্যা মামলা দেওয়া হলো, তাদেরকে গ্রেফতার করা হলো, কিন্তু যারা বাড়িতে গিয়ে আগুন দিচ্ছেন, যারা লুটপাট করছেন, এমনকি যারা লুটপাট করতে গিয়ে আগুনে পুড়ে নিহত হয়ে যাচ্ছেন, তাদেরকে সরকার অপরাধী হিসেবে চিহ্নিত করলো না। এই পরিস্থিতিতে এই পাল্টা প্রতিশোধের ঘটনা আসতে যাচ্ছে যখন সরকার একটা বেকায়দায় পড়বে, এই কথাটা বলে কিন্তু অনেকে সাবধান করেছিলেন। ভাববার কি কারণ আছে যে সেই প্রতিশোধ শুরু হলো? গ্রামীণ ব্যাংক, প্রবর্তনার মতো প্রতিষ্ঠানগুলো এত জনঘনিষ্ঠভাবে কাজ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের গ্রামীণ পরিবেশে মিলেমিশে এভাবে কাজ করে। মানে গ্রামীণ ব্যাংক তো একটা বিরাট সাম্রাজ্য, গ্রামীণের কত শত প্রতিষ্ঠান আছে আর কত হাজার শাখা আছে সারা বাংলাদেশ জুড়ে, তার হিসাব আমি ধারণা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসও হঠাৎ করে এক কথায় বলতে পারবেন না। এবং তার মালিকানা কিসে নাই? মানে এই গ্রামীণ ব্যাংকের ধরেন মালিকানার 25% সরকারের ছিল, এই সরকার ক্ষমতায় এসে অধ্যাদেশের মাধ্যমে সরকারের মালিকানা কমিয়ে এখন 10% নিয়ে এসেছে। তো এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানা এমনকি গ্রামীণ ফোনে আছে। গ্রামীণ টেলিকম তো তার আরেকটা প্রতিষ্ঠান বটেই, কিন্তু এই যে গ্রামীণ ফোন বাংলাদেশের অধিকাংশ মানুষ ব্যবহার করেন, তারও একটা বড় লভ্যাংশ কিন্তু ডক্টর ইউনূসের মালিকানায়। তাহলে দেখেন এই যে উনার এত শত শত হাজার হাজার প্রতিষ্ঠান, সেগুলোর শাখা, এগুলো এত জনঘনিষ্ঠভাবে কাজ করে, সরকারের পক্ষে কি সত্যি সম্ভব হবে প্রহরা দিয়ে, পাহারা দিয়ে এই সবগুলো প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা? অন্যদিকে দেখেন যে এই প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডের প্রতি ক্ষুব্ধ এবং দীর্ঘ সময় ধরে এই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করে দিতে চায়, এরকমও তো একটা রাজনৈতিক গোষ্ঠী আছে। ধর্মীয় গোষ্ঠীগুলোর একটি অংশ দীর্ঘ সময় ধরে এই এনজিও গুলোর কার্যক্রমের বিরোধিতা করে আসছে, কারণ এই এনজিও গুলো যেহেতু নারীর কর্মসংস্থান নিয়ে কাজ করে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সমানাধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে, এমনকি নারী পুরুষের পাশাপাশি এখন ধর্মীয় গোষ্ঠীগুলোর যেটা অভিযোগ যে ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষকেও তারা সমাজে গ্রহণ করার দাবি জানায়, এই সবগুলোকেই ধর্মীয় বিধিবিধান এবং অনুশাসনের বিরোধী বলে মনে করে বাংলাদেশের একটা রাজনৈতিক সামাজিক পক্ষ। কাজেই সেই পক্ষগুলো কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যে গ্রামীণ জনপদে একেবারে গ্রামের সঙ্গে জনমানুষের সঙ্গে মিশে আছে, সেই প্রক্রিয়াটা বন্ধ করতে চায় বহু দশক ধরে। অন্যদিকে দেখেন এই যে প্রবর্তনার মতো প্রতিষ্ঠানগুলো, ফরহাদ মাজার, মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার, এদের দুজনের প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং এনজিও দুটোই, সবগুলো এনজিওরই তো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও আছে। এখন এই ফরিদা আক্তার, ফরহাদ মাজাররা তাদের জীবনাচরণে যে ধরনের অনুসরণ করেন সেটা নিয়েও আপত্তি আছে ধর্মীয় সামাজিক অনেক প্রতিষ্ঠানের। তারা মনে করেন এগুলো বাংলাদেশের ধর্মীয় সামাজিক অনুশাসনের বিরোধী। যেই জীবনাচরণ ফরহাদ মাজার, ফরিদা আক্তাররা গ্রামীণ জনপদে মিশে গিয়ে তাদের এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার করতে চান বা বিস্তার লাভ করাতে চাইছেন, তাহলে সেই পক্ষগুলো তো এই সময়ে এই প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা করে বা এই হামলার উস্কে দিয়ে প্রতিষ্ঠানগুলোকে বিপদগ্রস্ত করতে পারে, যে প্রতিষ্ঠানগুলো দশকের পর দশক ধরে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করে আসছে। এমন একটা পরিস্থিতি
কেন সৃষ্টি করা হলো? দেখেন, গাজী টায়ারের মতো একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে পরে সাভারে 12,000 শ্রমিক শুধু কাজ হারিয়েছেন তাই কিন্তু নয়, ওই কারখানাটিকে ঘিরে যে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছিল, পুরো এলাকাটা একটা পোড়া মৃত এলাকায় পরিণত হয়েছে। অথচ সরকার এই প্রতিক্রিয়াগুলো, মানে মানুষের বাসা বাড়ি পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যে ভয়াবহ প্রতিহিংসার আর বিভক্তির সূচনা করা হলো সমাজে, সেটা বুঝে নাই। মানুষের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যে সুদূর প্রসারী পেটে লাথি মারার ব্যবস্থা করা হলো, সেটা সরকার বোঝে নাই। সরকার সুনির্দিষ্ট অপরাধের বিচারের দিকে না যেয়ে হত্যা মামলা করে নিবৃত্ত হয় নাই। সরকার একরকমের মবকে, মানে একরকমের প্রতিশোধ স্পৃহায়, বিশৃঙ্খলা সৃষ্টিতে, সহিংসতা সৃষ্টিতে উন্মাদ প্রায় একদল মানুষের হাতে বাংলাদেশের সমাজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তুলে দিয়েছে। এই সম্প্রতি প্রেস সচিব শফিকুল আলমকে এক অনুষ্ঠানে মবের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। সেখানেও তিনি আবারও বলেছেন যে যিনি মবের ভয় করছেন তিনি হয়তো দোষর ছিলেন, এবং তিনি বলেছেন, কই, আমি তো দেখি না। মানে তিনি তো এখন প্রেস সচিব, এবং প্রেস সচিব হিসাবে তিনি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, এমনকি বহু মাস আগে, মনে হয় এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তিনি যখন বাড়ি বদল করেছেন, তিনি নিজে বলেছেন যে তার বাপের বাড়ির এলাকায় তিনি অনিরাপদ বোধ করছেন বলেই এত বছর বাদে নিজের বাড়ি ছেড়ে তিনি সরকারি বাড়ির দিকে যাওয়া ঠিক করেছেন, কারণ রাস্তায় বের হলেই তাকে গণশত্রু গণশত্রু এসব বলে লোকে ডাক পাচ্ছে। এহেন প্রেস সচিব বলে বসলেন যে তারাই নিরাপত্তাহীনতা নিয়ে ভয় করছেন, তারাই মবের শিকার হচ্ছেন যারা নাকি ফ্যাসিস্টের দোসর ছিলেন, এবং এছাড়া আর কারো মধ্যে কোনো নিরাপত্তাহীনতা নাই। কিন্তু দেখেন, মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তিনি কয়েকদিন আগে কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে অনেকগুলো পক্ষ সহিংসতার জন্য একদম মুখিয়ে আছে। বহু দফায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে গৃহযুদ্ধের আশঙ্কার কথা মাহফুজ আলম বিভিন্ন সময় বলেছেন, মুছেছেন। সেই ব্যক্তি মাহফুজ আলম, যিনি নাকি মাস্টার মাইন্ড 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের ডক্টর ইউনুস যাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে, এখন খুব বেকায়দায় আছেন, জামায়াতকে বিভিন্নভাবে রাগিয়ে দিয়েছেন। ডক্টর ইউনুসের সঙ্গেও এর ফলে একটা দূরত্ব তৈরি হয়েছে, কারণ মাহফুজ আলম মাজারের পক্ষে, মাহফুজ আলম আবার 1971-এর যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেন জামায়াতে ইসলামীকে। মানে এক জটিল সমীকরণ, কে যে কার বিপক্ষে, আর কে যে কার প্রতিষ্ঠানে আগুন দিতে চায়, আর কে যে কার মাজার ভেঙে দিতে চায়, সেই বিষয়টা যখন পরিষ্কার নয়, তখন সহিংসতা কত ভয়াবহ রূপ নিতে পারে। মাহফুজ আলম আসলে এই সাম্প্রতিক অনুষ্ঠানে এ বিষয়েই কথা বলেছেন। তিনি গিয়েছিলেন মাজার সংক্রান্ত, মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এক জাতীয় সংলাপে। সেখানে গিয়ে তিনি বলেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে। প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না, তবে অল্প কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন, এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে যে ধর্মীয় দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। আমি আপনাদের মাত্র বললাম যে এমনকি আমাদের উপদেষ্টাদের জীবনাচরণ, আমাদের উপদেষ্টারা বেশিরভাগই অনেকেই এসেছেন এনজিও থেকে। এমনকি কয়েকদিন আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও এই কথা বলেছেন যে একটা এনজিও থেকে আসা নেতৃবৃন্দের সমন্বয়ে এই সরকারটা গড়ে উঠেছে। তাদের অনেকেই এনজিওর মাধ্যমে যে ধরনের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জনগণের মনে ঢোকাতে চান, সেগুলোর বিরুদ্ধে অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু কাজ করে। এবং মাহফুজ আলম বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি ধর্মীয় দৃষ্টিকোণ যোগ হয়, তাহলে মুখিয়ে আছে যে সহিংসতার জন্য রাজনৈতিক দলগুলো, তা এক ভয়াবহ রূপ নেবে। তিনি বলেছেন যে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে। দেশে ইসলামের যতগুলো ধারা আছে সবকটি ধারার মধ্যে সংলাপ সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই শঙ্কার মধ্য দিয়ে এগিয়ে যাবে। রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেন নাই, বরং কেউ কওমিদের সঙ্গে, কেউ সুন্নিদের সঙ্গে এভাবে ভাগ করে নিয়েছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির হাতিয়ার করেছেন। তিনি মনে করিয়েছেন যে এমনকি বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের দূতাবাসগুলো
বাংলাদেশে সক্রিয় আছে, যাদের মধ্যে মাহফুজ আলম বলছেন যাদের মধ্যে কোনো কোনো এমবাসি চায় যে মাজারগুলো ধ্বংস হোক, এক ধরনের রাজনৈতিক আদর্শের জায়গাগুলো এখানে আছে। তিনি বলেন ধর্মীয় জনগোষ্ঠীগুলো লড়াই করবে, মব করবে, এমন ভয় না পেয়ে এই সংকটগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, নীতির জায়গা থেকে দেখতে হবে, না হলে সংকট ঘনীভূত হবে। মানে এই যে এত রকম বিভক্তি, বিদ্বেষ, এসবের মুখ খুলে দিয়েছে এই সরকার। মাজারের পর মাজার ভাঙা হয়েছে, কিন্তু মাজার ভাঙাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে এই সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। কাজেই ঘটনা বাড়তে বাড়তে ওই পর্যায়ে গেছে যে মাজারের ভেতরে ঢুকে মাজারের প্রধান ব্যক্তির লাশ মাটি থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে, এবং সেটা সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে সংবাদ শিরোনাম হয়েছে। এএফপি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, খবর দিচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ সাম্প্রতিক সময়ে দুটো ঘটনা ঘটেছে। কাকরাইলে তাদের প্রধানতম একটি চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এর পরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে খ্রিস্টান মিশনারিদের স্কুল সেন্ট জোসেফ স্কুলেও। এর আগে গত অক্টোবর মাসে তেজগাঁও চার্চেও এই হামলার ঘটনা ঘটেছিল, কিন্তু সরকার কোনোটারই কোনো মীমাংসা করতে পারে নাই। কাজেই এই যে সরকার যেসব জায়গায় হামলা এতদিন জায়েজ করেছে, তার বিপরীতে যেসব জায়গায় হয়তো সরকার এখন আর হামলা চায় না, বা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলোতেও যে সরকার এখন আর হামলা ঠেকাতে পারছে না, সেটা প্রমাণ করছে যে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই একটা খুব ভালনারেবল অবস্থায়, মানে একটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছেন। আওয়ামী লীগের ঢাকায় লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া সকলের উদ্দেশ্যে আরো কয়েকটা বার্তা। সবসময় আপনারা সাবধান থাকবেন। এটা প্রথমত দেখেন, বিএনপি জামায়াত এই দুইটা দল হচ্ছে আগুন সন্ত্রাসের রাজনীতি পছন্দ করে। এরা সব সময় আগুন সন্ত্রাসী কর্মযজ্ঞ ঘটিয়ে প্রতিপক্ষের উপর দায় চাপানোর একটা নোংরা খেলায় মেতে ওঠে, বারবার চেষ্টা করে, যেটা আপনারা গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় দেখেছেন। এরা সরকারি সব প্রতিষ্ঠানে আগুন দিয়েছিল, সরকারি সকল স্থাপনায় আগুন দিয়ে সেই দায়টাও আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে। আওয়ামী লীগ নিজেরাই এই প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগিয়ে জামাত, শিবির এবং বিএনপিকে বিতর্কিত করতে চায়। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি এনসিপি, জুলাই জঙ্গিদের বিভিন্ন লোকজন, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবিরের বিভিন্ন সন্ত্রাসীরা এই আগুন লাগার কাজগুলা ঘটিয়েছে। ঠিক একইভাবে রাজধানীব্যাপী অর্থাৎ ঢাকার বিভিন্ন প্রান্তে কয়েকটা বাস পোড়ানোর ঘটনা ঘটেছে। আপনারা নিশ্চিত থাকেন, একদম নির্দ্বিধায় বলতে পারি আমি, এগুলা করেছে বিএনপি, ছাত্রদলের গুন্ডারা। কারণ তারা চাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে এইটা উপস্থাপন করার জন্য যে দেখো, আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনছে, আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায়, আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে চায়, যাতে সামনের দিনে নির্বাচন না হয়। অর্থাৎ বাংলাদেশের যে সার্বিক প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, বাংলাদেশের যে একটা সংকটকালীন মুহূর্ত সৃষ্টি হচ্ছে, এই প্রত্যেকটা বিষয়কে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার জন্য সারা দেশব্যাপী আগুন সন্ত্রাস করবে বিএনপি এবং জামায়াত। অলরেডি তারা বাসে আগুন দিয়ে সেটা শুরু করে দিয়েছে। এবং আমি আরো কয়েকটা কথা বলি আপনাদেরকে, এরা প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনাতে আগুন দেবে, এবং এদের সব থেকে বড় লক্ষ্যবস্তু হবে হসপিটাল এবং শিক্ষা প্রতিষ্ঠান। কারণ এরা তো কখনো মানুষের ভালোটা চায় না, এরা তো কখনো বাংলাদেশপন্থী রাজনীতি করে নাই। এরা দেখবেন বড় বড় হসপিটালে আগুন দেবে, সেখানে রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটাবে, যাতে বাংলাদেশের মানুষের সাইকোলজি নিয়ে খেলা যায়, যাতে বাংলাদেশের মানুষের সিম্পেথি তারা অর্জন করতে পারে, তারা যেন এই আগুন দিয়ে বলতে পারে দেখো আওয়ামী লীগ হসপিটালে আগুন দিয়েছে, তারা শুধুমাত্র ক্ষমতার জন্য, দেশে ফেরার জন্য তারা হসপিটালে আগুন দিয়েছে। এই ধরনের পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য, অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য তারা এই ধরনের কাজগুলো করবে। সো আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি, বাসে আগুন দেওয়া, বাসে ইট পাটকেল ছোড়া, কিংবা বাস থামিয়ে ঝামেলা সৃষ্টি করা, এগুলা থেকে বিরত থাকবেন। শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন, আপনারা সব জায়গায় বার্তা দিয়ে দেন, আপনারা প্রত্যেকটা শ্রমিক ইউনিয়নে বার্তা দেন যে বাস যাতে না চলে, এটা আপনারা করতে পারেন। বাট বাসে ইট পাটকেল ছুঁড়ে সাধারণ যাত্রীদেরকে ক্ষতিগ্রস্ত করা কিংবা সাধারণ যাত্রীদের উপর হামলা করা, এগুলা আওয়ামী লীগ কখনো করেনি এবং করবেও না, এইটুকু বিশ্বাস আমরা রাখি। কিন্তু এই যে ছাত্র দলের গুন্ডারা, শিবিরের গুন্ডারা, বিএনপি জামাতের সন্ত্রাসীরা, এরা কিন্তু এই কাজগুলা করবে এবং করে। এরা দেখবেন রাতের অন্ধকারে এরা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেবে, দিয়ে সেটার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করবে, এবং পরদিন মিডিয়াতে দেখবেন
খুব চমৎকার ভাবে সুনিপুণ ভাবে একদম মুখরোচক গল্প সাজিয়ে তারা বলতে চাইবে, বলার চেষ্টা করবে যে এই কাজটা আওয়ামী লীগ করেছে, এই কাজটা ছাত্রলীগ করেছে। আজকে সারাদিন ঢাকা শহরের কয়েকটা প্রান্তে কয়েকটা বাসে আগুন লাগিয়ে দিয়েছে। সবশেষ যেটা দেখলাম লেভেড হসপিটাল ধানমন্ডি 5-এর আশেপাশে, সেখানে একটা যাত্রীবাহী বাসে রাস্তার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন লাগানোর রাজনীতি, এই বাস পুরানোর রাজনীতি শুধুমাত্র বিএনপি করতে পারে। 2014 সাল থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা কিভাবে সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করা, রাস্তাঘাটে বিঘ্ন ঘটানো, এই কাজগুলো তারা খুব ভালোভাবে করতে পারে। তারা যদি অ্যাকচুয়ালি গণতান্ত্রিক রাজনৈতিক দল হইতো, তারা কিন্তু বাংলাদেশের মানুষের সমস্যা সৃষ্টি করে রাজনীতি করতে চাইতো না, কিন্তু তারা তো সেটা না। তারা সেটা বারবার করেছে, আবারও করছে এবং আবারও করবে। এই ব্যাপারগুলো আপনারা সাবধান থাকবেন। আপনারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন, সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করবেন, কিন্তু ওদের ফাঁদে পা দিয়ে ওদের যে এজেন্ডাগুলো আছে, ওরা যেটা চাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগকে পুনরায় ভিলেন হিসেবে দাঁড় করাতে, এইটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এই জন্য চোখ কান মেধা সবসময় খুলে রাখতে হবে, এই কথাটা বলার ছিল। আর সেকেন্ড কথা, একটা ঝড় আসছে, সেটা হতে পারে দক্ষিণা ঝড়, হতে পারে পশ্চিমা ঝড়, যে কোনো ঝড় আসতে পারে, এবং এই ঝড়ে লন্ডভন্ড হয়ে যাবে ডক্টর ইউনূসের মসনদ, বিএনপি জামাতের মতো মৌলবাদী শক্তিরা। ঝড়টা যে আসতেছে আপনারা কি বুঝতে পারছেন? প্রেক্ষাপট, পরিবেশ, পরিস্থিতি। আজকে একটা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে একটা নিউজ হয়েছে, সেই নিউজে ইউনূসের ছবিটা যদি দেখেন আপনাদের মনে হবে যে ইউনূস একটা বিধ্বস্ত মানে প্রাণী, একটা মানে কি বলবো, ইউনূসকে দুপয়সার মূল্যায়ন করে নি। একটা ঝড় আসছে, আবারও কেন বললাম, ভারত আগামীকাল থেকে নোটাম জারি করেছে, মানে বাংলাদেশের আকাশ পথ বন্ধ। বাংলাদেশের সাথে ভারত যে 4096 কিলোমিটার মতো সীমান্ত শেয়ার করে, এই অঞ্চলের প্রত্যেকটা জায়গায় নোটাম জারি করা হয়েছে, অর্থাৎ আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের বিমান ভারতের আকাশ পথ বেয়ে অন্য কোনো দেশে যাইতে পারবে না। এটা একটা মেসেজ। দ্বিতীয় মেসেজ, তাদের যে প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে সেটা আরো একটা মেসেজ। থার্ড মেসেজ, বাংলাদেশে ভারত কিছু করতো না, হয়তোবা হুমকি ধামকি দিয়ে একটু থেমে থাকতো। যখন লালমনিরহাট পুরাতন অচল বিমানবন্দরকে সংস্কার করার দায়িত্ব দিয়েছেন চীনের উপর, এবং সেইখানে যে যুদ্ধ বিমান ক্রয় করা হবে, সেই যুদ্ধ বিমান পাকিস্তান এবং চীনের সম্মিলিতভাবে বানানো, এই যুদ্ধ বিমান কেনার জন্য উঠে পড়ে লেগেছেন, এবং সেই যুদ্ধ বিমান রাখবেন আপনারা সেই লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দরে, যেটা সংস্কার করছে এই মুহূর্তে চীন। যে বিমানবন্দর ব্রিটিশ আমলে ব্রিটিশরা ব্যবহার করতো, এরপর আর ব্যবহার করা হয়নি। হঠাৎ করে লালমনিরহাটে চিকেন নেকের খুব পাশে বিমানবন্দর বানাবেন, আর ভারত চেয়ে চেয়ে দেখবে? কোনো সুযোগ নাই। আমি তো বললাম একটা চতুর্মুখী ঝড় আসছে, এবং এই ঝড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডভন্ড করে নিয়ে যাবে। শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 36 পৃষ্ঠার ভিসি, তাকে নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত বানিয়ে এখান থেকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। লামিয়া মুর্শেদ, মানে ইউনূসের যেগুলা গ্রামীণ প্রতিষ্ঠানের যেগুলা চর, যেগুলা পোষা প্রাণী, লালিত পালিত প্রাণী, এদেরকে টেকনিক্যালি সেফ এক্সিটের মাধ্যমে ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে পাঠিয়ে দিচ্ছে। এখন জুলাই জঙ্গি এবং উপদেষ্টা পরিষদের বাংলাদেশে যে ফারুকি, আসিফ নজরুল, এদের উদ্দেশ্যে বলতে চাই, ইউনূস যে লেভেলের হিপোক্রেট, ইউনূস যে লেভেলের সুবিধাবাদী, ইউনূসের মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধ নাই। ইউনূস কিন্তু কারোর কথা চিন্তাও করবে না, জাস্ট ফুটে যাবে, এবং এই ঝড়ে লন্ডভন্ড হবা তোমরা। সো ফারুকি, বি কেয়ারফুল, তুমি অনেক বেশি অন্যায় করে ফেলেছো, কারণ তোমার অন্যায়ের পাল্লাটা অনেক 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 উপরে উঠে গেছে। পলকের চামচামি করে যা যা করেছো, এগুলো সব কিন্তু তুমি ভুলে গেছো। যাই হোক দর্শক, আমার সাবধান করা দরকার ছিল। এই বাস পুরানোর ব্যাপারটা থেকে আপনারা এড়িয়ে থাকবেন। আবারও পাবলিক সেন্টিমেন্ট এন্টি আওয়ামী লীগের দিকে ধাবিত করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং দ্বিতীয়ত একটা ঝড় আসছে, এবং ভারত বাংলাদেশকে এবার একটা সর্বোচ্চ শায়েস্তা করবে। এইটুকু মাথায় রাখবেন। ভালো থাকবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।